আমি একটুখানি ইতিহাস বলতে চাই যে এর আগের সরকার অর্থাৎ এর আগের সরকার বঙ্গবন্ধু কন্যার সরকারে প্রথম যখন বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব নিই তখন কিন্তু আইসিটিটাও আমাদেরই একটা পার্ট ছিল এবং এটাকে প্রায় ৩.৫ বছর আমরাই শুরুটা আমাদের হাত দিয়েই। এবং তখন আমাদের মূলত যেটা চিন্তা ছিল সেটা হলো এই সমাজকে, এই দেশকে বিজ্ঞান ভিত্তিক একটা সমাজে পরিণত করা এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দেশের মানুষের অবস্থার পরিবর্তন করা, যেটা আমাদের নির্বাচনে অঙ্গীকার ছিল এবং যেটা বঙ্গবন্ধু কন্যা মাননীয় জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট সেটাই মূলত, সেটাকেই সার্থক করার জন্য আমরা কাজে নেমেছিলাম। এবং সর্বপ্রথম আমরা সাধারণ মানুষকে এর মধ্যে নিয়ে এসে, এবং এটা সরকারি একটা প্রোগ্রাম হবে না, এটা মানুষের স্বার্থেই মানুষের প্রোগ্রাম এইরকম তৈরি করার জন্য আমরা চেষ্টাটা করেছিলাম। এবং সেভাবেই কিন্তু এখন পর্যন্ত আমাদের আমাদের মন্ত্রণালয় সেই ফিলোসফিটা নিয়েই কাজ করছে, অর্থাৎ মানুষকে এই সরকারি কাজের মধ্যে ইনভলভ করে এটা সরকারি কাজ না, মানুষের কাজে পরিণত করা। এবং আজকে আপনারা আইসিটির যে ডেভেলপমেন্টগুলো দেখছেন এটা কিন্তু মূলত সেই কারণেই, অর্থাৎ মানুষ এটা তার নিজের স্বার্থে তার জীবন পরিবর্তনের জন্য একটা হাতিয়ার হিসেবে মানুষ নিয়ে নিয়েছে। সুতরাং আমি মনে করি এটা আর ইটস নো লঙ্গার গভর্নমেন্ট প্রোগ্রাম, এটা জাতির বা দেশের প্রোগ্রামে পরিণত হয়েছে। এবং সেখানেই আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় সার্থকতা। এবং উনি কেবল, ওনার সাথে আমি জয়ের নামটাও বলতে বাধ্য হচ্ছে এই কারণে, বা বলাটাই উচিত বলে আমি মনে করি, কারণ প্রথম আমরা ১০০ দিনের মধ্যে আইসিটি পলিসিটা করেছিলাম এবং সেই পলিসির মধ্যে আমরা দেশের প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে মানুষকে টেনে আনা, যাতে তাদের যে চাহিদা সেটা যাতে পূরণ করতে পারি, সেইভাবেই কিন্তু আমরা এগিয়েছিলাম। এবং সেখানে আমি মনে করি যে সজীব ওয়াজেদ জয়ের একটা বড় রোল ছিল এই কারণে, কারণ টেকনিক্যালি সেই ছিল কিন্তু মূল মানুষটা। আমরা চিন্তাটা করেছিলাম মানুষের স্বার্থে, কিন্তু টেকনিক্যালি সাপোর্টটা দিয়েছিল সে। সুতরাং আমি মনে করি তারও একটা অনেক বড় এখানে প্রাপ্তির ব্যাপার ঘটেছে। এবং সেভাবেই আমরা শুরু করেছিলাম, এবং এমনকি আমরা আমাদের স্লোগানগুলোকেও ছড়ার আকারে কিন্তু আমরা মানুষের কাছে নিয়ে যেতে চেয়েছি। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, মোবাইলে তথ্য সেবা পাঠানো যায় মানি, মোবাইলে তথ্য সেবা পাঠানো যায় মানি, বাঁচলো সময়, বাঁচলো খরচ, বাঁচলো পেরেশানি। সুতরাং মানুষ কেন গ্রহণ করবে না? তো সেইভাবেই যেহেতু মানুষের ভাষাকে ধরে মানুষকে এই টেকনোলজি আমরা বোঝাতে পেরেছি, যার জন্য আজকে বাংলাদেশ আমি মনে করি আইটিতে এত দূর এগিয়ে গেছে। সিমিলারলি আজকে বিজ্ঞানের কথা যদি বলেন, বিজ্ঞান যেমন আপনারা জানেন যে আমাদের বাৎসরিক যে পরিমাণ টাকা দেওয়া হয় এটা অ্যাকচুয়ালি খুবই নগণ্য, কিন্তু এখানে পার্টলি আবার অন্যান্য মন্ত্রণালয়গুলোকেও কিছু কিছু টাকা দেওয়া হয়, যেগুলো এই বিজ্ঞানের ডেভেলপমেন্টের জন্য। বিশেষ করে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় একটা বড় কিন্তু টাকা পেয়ে থাকে এই বিজ্ঞান শিক্ষার জন্য। তো আমরা মূলত যেটা কাজ করছি এখন সেটা হলো এই ঠিক একইভাবে যেমন আমরা আইসিটিকে নিয়ে মানুষের প্রোগ্রামে পরিণত করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা নানা ধরনের, যদিও আমাদের হয়তো টাকার পরিমাণ কম বলে খুব বেশি আমরা পারছি না, তারপরে আমি বলবো এই সমাজের সবগুলো জায়গাকে আমরা টাচ করার চেষ্টা করেছি। যেমন বঙ্গবন্ধু ফেলোশিপ একটা আছে, যেটা আমরা বিদেশে পাঠাই মানুষকে, অর্থাৎ বিদেশে আমাদের ছেলেমেয়েরা যদি তৈরি হয়ে আসতে পারে দেশে, বঙ্গবন্ধু ফেলোশিপের একটা ব্যাপার আছে। তারপরে প্রতি বছর আমরা প্রায় 16 কোটি টাকার মতো আমরা রাখি, যেগুলো এই রিসার্চের জন্য, যারা রিসার্চ করতে চায় এবং তাদেরকে ধরেই আমরা আগানোর চেষ্টা করেছি এবং এখনও সেইভাবে আমরা করে যাচ্ছি।
তো আমি আশা করি যে এইভাবে যদি আমরা আগাতে পারি তাহলে ঠিক আইসিটি যেভাবে আমাদেরকে ফল দিয়েছে এই ধরনের কাজগুলো কিন্তু একইভাবে আমাদের ফল দেবে। এবং সেখানে আমি মনে করি যে আজকে সিআরআই হ্যাজ এ গ্রেট রোল অলসো, আমি যেটা বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমাদের একসাথে কাজ করা উচিত, কারণ সিআরআই অলসো মানে যেভাবে দেশটাকে নিয়ে ভাবে, যেভাবে সমাজকে নিয়ে ভাবে, ঠিক সরকারের চিন্তার মধ্যে কোনো তফাৎ নাই। সুতরাং আমরা এই ক্ষেত্রেও একসাথে কাজ করার একটা সুযোগ তৈরি করতে পারি। মানে আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, কিন্তু বঙ্গবন্ধুই কিন্তু এই প্রজেক্টটা শুরু করতে চেয়েছিলেন এবং ওনার যে একটা দূরদৃষ্টি ছিল সেটাও বোঝা যায়। কারণ আমাদের দেশের ছেলে মেয়েরা এই ধরনের একটা টেকনোলজি নিয়ে যদি আগাতে পারে তাহলে আমি বলবো যে কনফিডেন্সের লেভেলটা, একটা ন্যাশনাল কনফিডেন্সের লেভেলটা কিন্তু এক পর্যায়ে উঠে যায়। এবং সেটাই কিন্তু বঙ্গবন্ধু বুঝেছিলেন। এবং বঙ্গবন্ধুকে হারানোর পর মানে দুর্ভাগ্যজনক হলেও আমরা বহুদিন সরকারে ছিলাম না, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আসার পর ঠিক এই পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি কিন্তু এটাকে নিয়ে আগানোর চেষ্টা করেছেন। এবং আজকে রূপপুর আমি মনে করি এটা একটা রিয়েলিটির কাছাকাছি চলে আসছে, কারণ আমরা একটা পর্যায়ে শেষ করে আর সেকেন্ড পর্যায়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় এখান থেকে প্রাপ্তি হচ্ছে আমাদের সবচেয়ে স্বল্প পয়সায় ইলেকট্রিসিটি পাওয়া। এবং আপনারা দেখেছেন যে বিদ্যুতের এই উৎপাদন বাড়ানোর ফলে কিন্তু দেশের অবস্থাটা মানে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, ইন এ বেটার সেন্স আমি বলছি। ঠিক সেইভাবেই আমরা সবচেয়ে স্বল্প পয়সায় বিদ্যুৎ পাওয়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা ওই যেটা কী বলবো, পরিবেশকে নষ্ট না করে বিদ্যুৎ পাওয়া, সেটা একটা বড় ব্যাপার। আর একটা হলো সারা বিশ্বে আমরা এই ধরনের একটা টেকনোলজি নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি নিউক্লিয়ার থেকে, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, বিশেষ করে আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে একটা কনফিডেন্সের অন্য লেভেলে নিয়ে যাবে। এবং সেটা খালি সেখানেই নয়, এই যে এখানে কার্যক্ষেত্রে যে সিরিয়াসনেস, এই ধরনের প্রজেক্ট থেকে কিন্তু আমরা ভবিষ্যতে শিখব। কারণ আমাদের ওই কাজের জায়গাটাকে আমরা অনেক সময় মানে ঠিক কর্মক্ষেত্র না করে সব কিছু মিলিয়ে ফেলি। তো সেই জায়গা থেকে পরিবর্তিত হবে বলেও আমি মনে করি যে এটা একটা সামাজিক একটা ইম্প্যাক্ট গড়ে তুলবে। তো ওই সেন্সে আমি মনে করি এটা খুব কারেক্ট একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু কন্যা আমি বলবো বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এই দেশকে আগিয়ে নেওয়ার যে মানে কর্মযজ্ঞে উনি নিয়োজিত হয়েছেন, এটা একটা বড় কর্মযজ্ঞ হবে বলে আমি বিশ্বাস করি। যেমন অনেকে বলে যে আমাদের দেশে এখন বিজ্ঞান মানে শিক্ষা কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু এটা মনে করি সাময়িক ব্যাপার। এটা অন্যান্য দেশেও হয়েছে এবং এটা সহসাই আমি মনে করি পরিবর্তিত হয়ে যাবে। তাছাড়া বিজ্ঞান চর্চা হচ্ছে না এই কথা তো আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটা লোকের হাতে একটা করে মোবাইল আছে। তো এই যে 12 কোটি 12.5 কোটি মানুষ যদি একটা আপনার মানে একটা বৈজ্ঞানিক বা বিজ্ঞানভিত্তিক একটা ইনস্ট্রুমেন্ট প্রতি মুহূর্ত ব্যবহার করছে, সেই দেশকে বিজ্ঞান শিক্ষা হবে না বা বিজ্ঞানের পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এই কথাটা বলা তো ফ্যালাসি হয়ে যায় আর কি, মানে অনেকটা লজিক্যাল ফ্যালাসি বললে যা বলে তাই বোঝায়। সুতরাং এটা সাময়িক হয়তো অনেকে মনে করে, কিন্তু আমি মনে করি যে এই বিজ্ঞানের পথে আগাবে, কারণ মানুষ বিজ্ঞানকে তার জীবন পরিবর্তনের ঘটনা মানে কী বলবো ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়ে ফেলেছে। সেই জায়গায় এই দেশ বিজ্ঞানকে ধরেই আগাবে। হয়তো সাময়িকভাবে আমরা ভাবছি যে হয়তো একটু পিছিয়ে যাচ্ছে বিজ্ঞান শিক্ষা। তাছাড়াও একটা বড় ব্যাপার, এখনও আমরা কিন্তু অনেক জায়গায় বিজ্ঞান শিক্ষার জন্য যে স্কুলে বা কলেজে যে ধরনের ল্যাব তৈরি করে দেওয়ার কথা, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পারি নাই। এটা আমাদের দুর্বলতা আমি মনে করি। এবং সেই কাজগুলো শিক্ষা মন্ত্রণালয়ও করছে, আমরাও করছি বিভিন্ন জায়গায়। এবং এটা আমরা আরেকটু বাড়াতে চাই। এবং আমরা যদি এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করে দিতে পারি তাহলে আমি মনে করি যে এই বিজ্ঞান শিক্ষার ব্যাপারটাও বাংলাদেশ কিন্তু অন্যান্য জায়গায় মানে আজকে সিটিতে যেমন বিশ্বে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে, আমি মনে করি বিজ্ঞান শিক্ষাও সেইভাবে আমরা এগিয়ে নিতে পারব।